সিমিন হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইলেন বিদ্যাদের দিকে। তবে কেন জানি গলা দিয়ে টু শব্দ করতে পারলেন না তিনি। মাথা নিচু করে চলে যেতে যেতে আরেকটা কথা ওনার কানে গেল। জয়নব আর করিমুন্নেসা এত কথা বলল দেখে রাবেয়া ভানু ফোরন কেটে বললেন, হেরা যা মন যায় করুক, আমরা কথা না বাড়াই। ওই বউডারে সাবধান করার কথা ছিল, তোমরা করলা। এমন শুনলে ভালো, না শুনলে রেডি থাকুক আরেক কেচ্ছা ঘটানোর। মাগি পাইরা রাখছে, এখন জায়ের 2 পোলার পেছনে লেলিয়ে দিক। পরে মায়ে সকালে গোসল দিয়া বাইর হইয়া রান্নাঘরে যাইব, আবার তার সেরিরাও পরশ গোসল দিয়া একই রান্নাঘরে ঢুকবো। মা ও সেরিরা মিলা ভেজা চুলের সংসারের কাজ সারব। সি সি সি, মিলাইয়া নিও, এই কাহিনী ঘটবে নে। এ কথা শুনে সিমিনের পা চলছিল না। খুব ইচ্ছে করছিল হাউমাউ করে কাঁদতে। মেয়ের মায়েদের এত দোষ কেন? এ কথা শুনতে হয় কেন? পরপরই 2 মেয়ে হওয়ার কারণে অনেক কথা শুনতে হয়। এজন্য উনি কখনো দুটো মেয়েকে প্রশ্রয় দেন না। শোনো বুঝদার, তাকে কিছু বলতে হয় না, কিন্তু শীতলটা এখনো অনেক কিছুই শোনে না। মেয়েটা বুঝতে চায় না আগের মতো ছোট নেই, আগের মতো ভাইয়া ভাইয়া করে সায়ন শুদ্ধর কাছে যাওয়া মানায় না। সে এখন গায়ে গতরে বড় হয়েছে। সময় এসেছে কিছু সম্পর্কে দূরত্ব টানার। কয়েক মাস আগে চৌধুরী নিবাসে ওনার শাশুড়ির মৃত্যুবার্ষিকীর দিনের ওই ঘটনাখানায় সিমিনের মনের গভীরভাবে দাগ কেটেছিল। বৃদ্ধাদের কটু কথা শুনে ভেতরটা জখম হয়েছিল তীব্রভাবে। সেদিন থেকে উনি নিজের কাছে শপথ করেছিলেন, যাই হোক বৃদ্ধাদের নোংরা কথাগুলো সত্যি হতে দেবেন না। হ্যাঁ, উনি যে শুদ্ধ আর সায়নকে ভীষণ ভালোবাসে এ কথাও অস্বীকার করতে পারবেন না। তা না হলে সমাজকে ভিজিয়ে দেওয়া যাবে। সব কটু কথা জয় হয়। এছাড়াও উনি জেনে গেছেন ওনার মেয়ে দুটো হবে ছেলে দুটোর প্রাণনাশের কারণ। তাদের 4 জনের ভালোবাসার বন্ধনই ভাঙবে সারাফাত ও শাহাদাত চৌধুরীর পবিত্র বন্ধন। বেশ বড় বড় আবছা অন্ধকার রুমের বেডে শুয়ে আছে শীতল। পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে নিজের অবস্থান, কিন্তু রুমটা অচেনা লাগছে তার কাছে। এটা কোথায়, কার বাড়ি, কার রুম? আর স্বর্ণ আপু কোথায়? সে এখানে শুয়ে আছে কেন? মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল নাকি? তা না হলে ঘুম থেকে উঠে কিছু চিনতে পারছে না কেন? আর্মি হাউসের রুম হলে চিনত, চৌধুরী নিবাসের রুমগুলোও তার চেনা। হসপিটালের রুম এমন হয় না। তবে এসব ভেবে সে ভালো করে দেখলো পুরো রুমটা আবছা আলোয় দেখা যাচ্ছে দেয়াল ঘড়ির কাঁটা। এখন বাজে 2:30, কিন্তু দুপুর নাকি রাত। রাত দিনের তফাৎ বুঝতে সে জানালায় তাকিয়ে দেখলো রাত। বাইরে সব ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার কেন? সে কি জঙ্গলের আশেপাশে নাকি? বাবা মা কই? তারা আসছে না কেন? আর শুদ্ধ ভাই যদি জানে কার নাকার বিছানায় শুয়ে পড়ে ঘুমাচ্ছিল, তাহলে মেয়েরে কঙ্কাল করে রোদে শুকাতে দেবে। কিন্তু তার আগে তাকে জানতে হবে এটা কোথায়, কার বাড়ি। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা খোলার শব্দে তাড়াতাড়ি চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর অবচেতনের মতো কাঠ হয়ে পড়ে রইল। আগে বুঝতে হবে নিজের অবস্থান। বোকামি করা যাবে না। আগেরবার যখন কিডন্যাপ হয়েছিল তখন বোকামি করায় মার খেয়েছিল। এখন এসব করা যাবে না। আচ্ছা, এবারও কি কিডন্যাপ হলো নাকি? কার এত সময় যে অযথা ঘুরে ফিরে তাকে কিডন্যাপ করতে আসে? তার জীবনে কি কাজকাম নাই? সে কি চোখে ঠুলি পড়ে থাকে আর কাউকে চোখে দেখে না? জীবনটা আজকাল সিনেমার মতো হয়ে যাচ্ছে। হিরোইন ফিল পাচ্ছে। এইসব ভাবতে ভাবতে কান খাড়া করে মাত্রই রুমে প্রবেশ করা মানুষটার উপস্থিতি বোঝার চেষ্টা করলো, কিন্তু কারো পদধ্বনি বা উপস্থিতি টের না পেয়ে চোখ এদিক ওদিক তাকাতে আচমকা একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর কানে বিঁধল। বাবুই, ঘুম ভেঙেছে তোমার? অন্ধকার ব্যালকনি থেকে আদুরে কণ্ঠে ভেসে আসা কণ্ঠস্বর শুনে চমকে উঠল শীতল। কে ওখানে? কে কথা বলল? কণ্ঠস্বর চেনা লাগছে কেন? অচেনা একটা ভয়ে থরথর করে কাঁপার কথা থাকলেও শীতল ভয় দূর চিন্তিত হলো না, বরং ধীরে সুস্থে উঠে বসলো। কণ্ঠস্বরের মালিক উঠে এসে রুমের লাইট অন করতেই ঝকঝকে আলোয় ভরে গেল পুরো রুম।
এতক্ষণ অন্ধকারে থাকায় হঠাৎ চোখে আলো পড়ায় সে চোখ কুঁচকে পিটপিট করে তাকালো। দেখলো রেস্টুরেন্টে পরিচয় হওয়া নীল চোখের মালিক দাঁড়িয়ে আছে তার সামনে। কিন্তু এই লোক এখানে কেন? সে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, আমি এখানে কেন? আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন? শীতলের কথা শুনে ইয়াসির যেন আকাশ থেকে পড়ল। সে অবাক চোখে চেয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, তাও বা কি বলো এসব? তোমার মতো বাচ্চা একটা মেয়েকে কিডন্যাপ করব? আর আর আমাকে দেখে কিডন্যাপার মনে হয়? করেননি তো আমি এখানে কেন? আমার আপু কোথায়? আয় হায়, তোমার দেখি কিছুই মনে নেই। তোমার আপু যাওয়ার পর জুবাইরের কথাও বলতে চলে গেল। কি মনে নেই? কিসের কথা বলছেন? তখন তো সেখানে একদল ডাকাত এসেছিল। কি একটা স্প্রে করায় হুটহাট করে সবাই অজ্ঞান হয়ে গেল। অবচেতন মানুষের ফোন কেড়ে নিল। আমার ফোনও তো নিয়ে গেছে শালারা। আমার জ্ঞান ফেরার পর দেখি তুমি আমার পাশে পড়ে আছো। তবে তোমার বোন বা মেজরকে পাইনি, তাই তোমাকে আমার বাসায় এনেছি। কারণ আমি তো তোমার বাসার ঠিকানা জানি না। ইয়াসির কথা শুনে শীতল এবার আগ্রহ নিয়ে জানতে চাইল। এই কথা বলে ইয়াসির গো বেচারা মুখ করে তাকিয়ে রইল শীতলের মুখের দিকে। এদিকে শীতল ভাবছে, একটা মানুষ যাই হোক গটগট করে মিথ্যে বলবে না নিশ্চয়ই, কারণ মিথ্যা বলতে তো মানুষ গলা কাঁপে বা তোতলায়। কিন্তু এই লোক তো নিষ্পাপ চাহনি দিয়ে কথাগুলো বলছে। তাকে ভাবতে দেখে ইয়াসির মনে মনে হাসলো, নিজেকেই নিজে বাহবা দিল। এভাবেই আপাতত অবুঝ পাখিটাকে বুঝ দিয়ে রাখতে হবে, যেন কান্নাকাটি না করে তার সঙ্গে সময় কাটায়। শীতল কিছু বলছে না দেখে ইয়াসির মাথা চুলকে কিছু একটা মনে করার ভান করে বলল, ওহো, তোমার নামটাই তো ভুলে গেছি। বাবুই বোধ হয়, রাইট? না, শীতল। কিন্তু বাবুই নামটা তোমার সঙ্গে খুব যায় জানো। আচ্ছা শীতল, আমি যদি তোমাকে বাবুই ডাকি তুমি কি মাইন্ড করবা? করব। কেন? কারণ এসব নামে ডাকলে শুদ্ধ ভাই চালাকার দিয়ে ধুনাবে। ধুনাবে মানে? বুঝলাম না ঠিক তোমার কথাটা। ধুনাবে মানে মারাকে বুঝাচ্ছি আর কি। ওহ, কিন্তু কাকে মারবে? আমাদের দুজনকেই মার তো খাননি, জানেন না চেলাকাঠের মার কত মজা। শুদ্ধ তোমাকে মারে? কেন মারে? আপনার বাড়িতে খাবার টাবার নেই, গেস্ট এনেছেন অথচ খেতে দিচ্ছেন না, এটা তো ঠিক না। ও তাই তো, সরি বাবুই, গল্পে গল্পে ভুলে গেছি। এখন বলো তো কি খাবে? আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে। ওকে চলো দুজন মিলে রান্না করি। এই কথা বলে ইয়াসির শীতলকে নিয়ে রান্নাঘরে গেল। ভুলেও রান্নাঘরে না আসা ছেলেটা রান্নাঘরে এসেছে ঠিকই, কিন্তু রান্নার রও জানে না। সে এমন ভাব করছে যেন রান্নায় বেশ পটু। শীতল ইয়াসিরের পাশে দাঁড়িয়ে আশেপাশে দেখছে। বাড়িটা নীরব, বাড়িতে আর কেউ নেই নাকি। সে এবার একটু সচেতন হলো, তবে ঘাবড়ে না গিয়ে বলল, সমরেশ ভাইয়া, আপনার বাড়িটা কোথায়? না মানে বাবাকে ফোন করলে এসে নিয়ে যেত। ইয়াসিরের হাত থেমে গেল। তার নাম শমশের হবে, সরি, ইয়াসিরের হাত থেমে গেল। তার নাম শমশের কবে হলো? বলে কি এই মেয়ে? নাকি ওর নামটা ভুলে যাওয়ার ভান করছে বলেই শোধ নিচ্ছে? তাই হবে। এ কথা ভেবে সে কোনো মতে হাসি আটকে বলল, আমার নাম ইয়াসির খান। মানুষ জবাই করে আমার নামের আকিকা করেছি আমি। কি কি বললেন? কি জবাই করে? বড় বড় দুটো গরু জবাই করে। প্রথমে কি বললেন? এই কথাই তো বললাম। কেন, তুমি কি শুনেছো? শুনেছি মানুষ জবাই করে আকিকা করেছেন, কিন্তু মানুষ জবাই করে মানুষের আকিকা হয় নাকি? হয় না তো, বাদ দেন, আমিই বোধহয় ভুল শুনেছি। এ কথা শুনে ইয়াসির ফিসেল হাসলো। তারপর বিড়বিড় করে উত্তর দিল, মানুষের আকিকা মানুষ দিয়ে না হলেও জানোয়ারের আকিকা মানুষ দিয়ে হয় বাবুই পাখি। তবে বলতেই হয়, তোমাকে যতটা বোকা ভেবেছি তুমি ততটা বোকা নও। খাবারের নাম করে রুটির রুমের বাইরে এসে দেখলে বুঝি গাড়িতে আর কেউ আছে কি না, কারো সাহায্য নিতে পারবে কি না, পালানোর জন্য কোনো পথ খোলা আছে কি না। বাবুই পাখি, যতই চালাকি করো না কেন বের হতে পারবে না সোনা। তুমি কল্পনা করতে পারবা না আমরা এখন কোথায় আছি। এদিকে শীতল নিজের মতো বক বক করেই যাচ্ছে। ইয়াসির ইউটিউব দেখে নুডলস রান্না করার ট্রাই করছে, কিন্তু তার কাজের আনাড়ি ভাব দেখে শীতল যা বোঝার বুঝে গেল। এতেও সে আগ বাড়িয়ে কিছুই বলল না, বরং আবার জিজ্ঞেস করলো, বললেন না আপনার বাড়ির লোকেশনটা কোথায়?
আর একটা ফোন দিন না, বাবাকে কল করি, না হলে বাবা চিন্তা করবে তো নাকি? আচ্ছা বাবুই, নুডলসে কি ঝাল কম দেবো নাকি বেশি দেবো? বেশি। কতটা বেশি? যতটা দিলে কেঁদে ফেলবো। কেন, কাঁদতে ইচ্ছে করছে বুঝি? না, তবে আমি ঝাল বেশি খাই। ও আচ্ছা। বাড়িতে আর কেউ থাকে না? ভূতের বাড়ির মতো এত শুনশান কেন? পৃথিবীতে পৃথিবীতে আমার কেউ নেই, সেখানে বাড়ি ভর্তি মানুষ কোথায় পাবো? বিয়ে টিয়ে করেননি? আপনার বউ নেই? না নেই, তবে হবে, শীঘ্রই হবে। আমাকে দাওয়াত দিবেন কিন্তু, আমি উপহার নিয়ে বিয়ে খেতে আসব। হুম হুম, তা তো অবশ্যই, কিন্তু কি উপহার দেবে? একদিনের ইঁদুরের বাচ্চা। সায়েন্টিস্টদের কাছে ইঁদুর অনেক ইম্পর্টেন্ট জিনিস। কেন ইঁদুর দিলে খুশি হবেন না? না, ওসব ইঁদুর টিঁদুর আমার লাগবে না, তুমি বরং ওসব তোমার শুদ্ধ ভাইকে দাও। তুমি শুধু আমার বিয়ের ক্ষণে হাসি মুখে থেকো, ওটাই হবে আমার জন্য বিশাল পাওয়া। আচ্ছা, ভীষণ ক্ষুধা লেগেছে। আর কতক্ষণ হয়নি রান্না? খেয়ে তো বাড়ি যেতে হবে। মানে ওয়াশরুমে যাব। আচ্ছা, ওয়াশরুমটা যেন কোন দিকে? যেই রুমে ছিলে ওই রুমেই ওয়াশরুম আছে, যেতে পারবে? হুম। এ কথা বলে শীতল রান্নাঘর থেকে বেরিয়ে ওই রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। ইয়াসির হাতের ওয়াচের দিকে তাকিয়ে দেখলো রুমে খোঁজাখুঁজি না করে শীতল সত্যিই ওয়াশরুমে ঢুকেছে। সেটা দেখে ইয়াসির নুডল টেস্ট করে হ্যাঁ বোতক মাথা নাড়িয়ে বলল, নট ব্যাড, চলে। ববি পাখি, হয়ে গেছে তোমার নুডলস, খাবে, এসো। এইটুকু বলে সে দুষ্টু হেসে নিচু স্বরে বলল, প্রথমে তুমি আমার হাতের নুডলস খাবে, এরপর আমি তোমায় খাবো, ওকে? এ কথা বলে একটা বাটিতে নুডলস ঢেলে শীষ বাজাতে বাজাতে রুমের দিকে পা বাড়ালো। এদিকে ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে শীতল থর থর করে কাঁপছে, কারণ সে বুঝে ফেলেছে সে আবার বাজে কারো চক্করে পড়েছে। কারণ ইয়াসির যখন সুচ ফুটিয়েছিল সে সজ্ঞানে ছিল, সে অনুভব করে কাজটা সেই করেছিল। পরের ঘটনা মনে না থাকলেও এইটুকু তার স্পষ্ট মনে আছে। কিন্তু কথা হচ্ছে সে এখান থেকে বের হবে কিভাবে? এটা লোকেশন তো জানে না, আর কিভাবে কি করবে? শুদ্ধ শুদ্ধ ভাই আসছে না কেন? তার কানে কি নিখোঁজের খবর গিয়ে পৌঁছায়নি? শুদ্ধর কথা মনে হতেই সে হাতের অনামিকা আঙ্গুলে থাকা রিংয়ের ওপর চুমু খেলো। চট্টগ্রামে আসার রাতে শুদ্ধ খুব গোপনে তাকে রিংটা পরিয়ে দিয়েছিল। স্বর্ণ তার হাতের রিংটা দেখে বলেছিল, পৃথিবীর যে প্রান্তেই যাস রিংটা ভুলেও খুলবি না। যদি খুলিস তোর বিপদে তোর শুদ্ধ তোর কাছে কখনোই পৌঁছাতে পারবেন না। যদি শুদ্ধ ভাইয়ের সঙ্গ চাস তাহলে যত চাই কিছু ঘটে যাক, রিং যেন আঙ্গুল থেকে না সরে। মনে থাকবে আমার কথা? জবাবে সে মাথা নাড়িয়েছিল। এমনিতেও সে খুলতো না, কারণ এটা তার বিশুদ্ধ পুরুষের দেওয়া বিশেষ উপহার। সে এবার ঠোঁট কাঁপিয়ে রিংয়ের ওপর চুমু খেয়ে কাঁদতে কাঁদতে লাগলো। তারপর মনে মনে বলল, আসুন না শুদ্ধ ভাই, একটু তাড়াতাড়ি আসুন, ভয় লাগছে তো। হঠাৎ রুম থেকে ইয়াসিরের কথা ভেসে আসে। সে জলদি হাত মুখ দেখে বের হলো। শুদ্ধ না পৌঁছানো অবধি তার অভিনয় চালিয়ে যেতে হবে। শীতল কিডন্যাপ হওয়ায় চৌধুরী বাড়িতে পড়েছে শোকের ছায়া। এবার সিতারা নিজের রাগ সামলাতে পারলেন না। কল দিয়ে যাচ্ছে তাই বলে অপমান করলেন সিমিনকে। কারণ সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের পরপর শুদ্ধ, সায়ন, রুবা বাড়ির সবাইকে বারবার বুঝিয়েছিল তাদের পেছনে গোপন শত্রু লেগেছে, সাবধান হতে। সে যেখানে যাক চোখখান খোলা রাখতে। তবুও সিমিন বারণ শোনেনি। রাগ দেখিয়ে মেয়ে দুটোকে নিয়ে চলে গেল। সে না গেলে আজকের এই দিনটি দেখতে হতো না। এখন যদি মন্দ কিছু ঘটে তাহলে নিজের মেয়ে বলে সিমিনি কি কষ্ট পাবে, নাকি বুকে কোলে করে মানুষ করে মেয়েটার জন্য ওনাদেরও সমান কষ্টে বুক ঝাঁঝরা হবে? জন্ম দিয়েছে বলে কি মেয়ে দুটোর জন্য ওনারা মায়া আছে? আর কারণেই এখন যদি কোনো অঘটন ঘটেও সিমিন পারবে নিজেকে ক্ষমা করতে? যে ছেলেদের সাথে মেয়েদের বিয়ে দেবে না বলে এত কাণ্ড করলো, শীতলকে খুঁজতে সবার আগে এবার প্রাণপণে দৌড়ে বেরিয়েছে। আজকে বাড়ির মাছের ডিম রান্না হয়েছে। শীতলের পছন্দ মাছের ডিম। রান্না করতে দেখলে এক বাটি হাতে পাশে দাঁড়িয়ে থাকতো, তোতা পাখির মতো করে বলতো, তো বড় মা, দাও না একটু লবণ দেখি। বেশি ভালো করে রান্না করতে হবে না, সবাই খেয়ে নিলে আমার ভাগে কম পড়বে। সেসব মনে করে মাছের ডিম দেখে চোখের পানি ভর দৌড়ছিল না বলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কাঁদছিলেন। সেটাই আচমকা চোখে পড়ল শুদ্ধর। বুঝলো মায়ের মনের কথা, তাই সে মায়ের কান্না থামাতে ছোট করে বলল, ক্ষুধা লেগেছে, খেতে দাও তো আম্মু।
ছেলে ক্ষুধা লেগেছে, তড়িঘড়ি করে খাবার বেড়ে দিলেন। ছেলে মুড়ির মুখে তার পাশের চেয়ারে এক পকর তাকিয়ে খেতে বসেই শুনল দুঃসংবাদটা। মুখের কাছে ভাত নিয়েও খবর শুনে ভাতের প্লেট সরিয়ে উঠে চলে গেছে। অথচ সারাদিন পর বাড়ি এসে মাত্রই খেতে বসেছিল ছেলেটা। খবর শুনে ছেলে পেটের ক্ষুধাকে গুরুত্ব দিল না, মনের ক্ষুধা মেটানোর মানুষটার জন্য উতলা হয়ে উঠল। আর মা হয়ে ওনার কানে ভাসতে লাগলো, ক্ষুধা লেগেছে, খেতে দাও তো আম্মু। মায়ের অবুঝ মনে তখন থেকে পিনের মতো শীতলের জন্য যেমন কাঁদছে, তেমনি ছেলের জন্য কলিজায় ফুটছে, আহারে আমার ছেলেটার পেটে ক্ষুধা, আমার ছেলেটা খায়নি। মোদ্দা কথা, শুদ্ধ সায়ন খারাপ। তারা সিতারার ছেলে, তাদের সাথে কি মেয়েদের বিয়ে দেওয়া যায়? যায় না তো। যায় না যখন, তখন মেয়েদের খুঁজতে তাদের লাগছে কেন? সেদিন তো ছেলে দুটোর মলিন মুখ দেখে মায়া করেনি, তাহলে আজ কেন তাদের লাগছে? শুধু তাই নয়, সিমিন আরও জরুরি কথা গোপন করেছে, যেটা কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। সিমিন বাড়িতে থাকাকালীন ড্রয়িং রুমে ঝুল ঝাড়তে গিয়ে ক্যামেরা পেয়েছিলেন এবং সেটার কথা গোপন করেছেন। কিন্তু ক্যামেরা এলো কিভাবে? কে লাগালো ক্যামেরা? এসব না হয় পরের কথা, উনি গোপন করলো কেন? কি ভেবেই বা গোপন করলেন? এর উত্তর দিতে পারলেন না সিমিন। তখন সিরাতের মনে পড়ল বেশ কিছুদিন আগে ওয়াইফাইয়ের সমস্যা দেখা দিয়েছিল। তখন বাড়িতে কিছু লোক এসে ঠিক করে দিয়ে গিয়েছিল ওয়াইফাই। তারা কি লাগিয়েছিল নাকি ক্যামেরা? ভিডিও কলে থাকা সিমিন এবারও নিশ্চুপ। সিমিনের নামে এত অভিযোগ হচ্ছে শুনে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল শখ। ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলে তার দিকে তাকালে শখ ঠোঁট ভেঙে অসহায় সুরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ছোট মা, আর চুপ করে থেকো না, এবার অন্তত মুখ খুলো। তোমাকে এত কথা শুনতে দেখতে পারছি না আমি, অনেক হলো, এবার সত্যিটা বলো সবাইকে। এ কথা বলে সে সবার দিকে তাকিয়ে বলল, বাবা মা ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহনাফ। শুধু ড্রয়িং রুমে না, আমাদের 3 বোনের ওয়াশরুমে ক্যামেরা লাগানো, এবং এবং 3 বোনের গোসলের ভিডিও আহনাফের কাছে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইয়াসিরকে কোথাও না দেখে তাকে আশেপাশে খুঁজলো শীতল, কিন্তু না দেখে ডাকলো 2-1 কিছুক্ষণ বসে অপেক্ষা করেও তাকে না দেখে উঠে ড্রয়িং রুমে এলো। পুরো বাড়িতে লাইন অন থাকায় সে ঘুরে ঘুরে দেখলো। বিলাসবহুল সজ্জায় সজ্জিত পুরো বাড়ি, তবে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ধৈর্য নেই শীতলের। বুক ভয়ে নিয়ে এত খুঁটিয়ে কিছু দেখাও যায় না। সে আরেকবার পেছনে তাকিয়ে ইয়াসিরের উপস্থিতি না পেয়ে ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেল। দরজা টানতে বুঝলো লক করা। লক ধরতেই পিক পিক করে পাসওয়ার্ড চাইল। সে তো পাসওয়ার্ড জানে না, তাই অহেতুক আর টিপাটিপিও করলো না। করলে দেখা যাবে শব্দ করে উঠবে। শুদ্ধ রুমের দরজা যেমন বৈদ্যুতিক শক দেয়, কিন্তু এখান থেকে বের হবে কিভাবে? শীতল দরধর করে ঘামছে। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে এক পা পেছাতেই কারো বুকে ধাক্কা খেলো। তখন তার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, হ্যাঁ বাবুই পাখি, পালাচ্ছ বুঝি? ব্যস্ত রাস্তার বুক চিরে শাঁসা শব্দে কুচকুচে কালো রঙের গাড়িটা চলছে দ্রুত গতিতে। একের পর এক চলন্ত গাড়িকে ওভারটেক করছে গাড়িটি, যেন ভীষণ তারা সবাইকে টপকে এগিয়ে যাওয়ার। যাবে যাক, তবে এভাবে কেন? অ্যাক্সিডেন্টের ভয় ডর নেই নাকি গাড়ির মালিকের? তাছাড়া সিগন্যাল ভঙ্গ করা দায়ে ট্রাফিক কেস ঢুকে দিলে রাস্তাপথে এসবও তো মাথায় রাখতে হয় নাকি? বলা বাহুল্য, নিজের জানের কথা স্মরণ করবে না। করলে অবশ্যই এভাবে মৃত্যু হাতে নিয়ে গাড়ি টানতো না। মোদ্দা কথা, এসব কথা ভাবার একদমই সময় নেই এই গাড়ির মালিকের, কারণ সে আছে আপন ভাবনায়, আপন চিন্তায়। তার লক্ষ্য তাকে প্রাণপণে ছুটতে হবে, পৌঁছাতে হবে নিচের গন্তব্যে। এভাবে চলতে চলতে গাড়িটা হাইওয়ে পেরিয়ে কিছু দূর গিয়ে থামলো জননী নামের পেট্রোল পাম্পের সামনে। গাড়ির জানালা বন্ধ, জানালাতেও কারো কাঁচ বিদায় দেখা যাচ্ছে না ভেতরের কোনো কিছু। গাড়িতে পেট্রোল ভরতে সাহায্য করা ছেলেটা জানালার কাছে দুটো টোকা দিলে সারা শব্দ করলো না কেউ। অজ্ঞতা বিড়বিড় করতে করতে চলে গেল ছেলেটি। খেয়ে উঠে বলে গেল পেট্রোল না নিলে জায়গা ফাঁকা করতে, নয়তো দেখা যাবে ভিড় লেগে যাবে। ছেলেটার কথা শুনে গাড়ির হর্ন বাজলো 2 বার। এরপরই সেই গাড়িটির পাশে আরেকটি কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির নাম্বার, কালার, ডিজাইন একই রকম, বোঝার উপায় নেই আলাদা করার। গাড়ি একই ডিজাইন হতে পারে, কিন্তু নাম্বার, ব্যাপারটা অদ্ভুত না? তবে কেউ সেটা খেয়ালই করলো না। পাম্পে এলেও কেউ পেট্রোল নিল না, নিচেও নামলো না। বরং কিছুক্ষণ পর সেভাবে থেকে একসাথেই সামনে রাস্তায় উঠে পাশাপাশি পথে চলতে শুরু করলো। তাদের একসাথে দেখে এবার পেছনে থাকা একটি গাড়িতে বসা
বিশু নামের ছেলেটি খেকিয়ে উঠল, ছুটল বাংলা গালি, কারণ তারা সাবধানতা অবলম্বন করে শুদ্ধকে ফলো করছিল এতক্ষণ ধরে। এখন গাড়ি একই রকম বিধায় গুলিয়ে ফেলেছে, তবুও থামলো না। গাড়ি দুটোকে আগের মতো ফলো করতে লাগলো। হঠাৎ আরেকটা গাড়ি আসায় কেমন খটকা লাগলো তাদের। এমন তো হওয়ার কথা না। তাই ছেলেটি ফোন দিল তার মালিককে। মালিক ফোন ধরলো না, ধরলো তার সহকারী। তখন বিশু নামের ছেলেটি বলল, স্যার এখান ঝামেলা বাইদা গেছে, সব ঠিকঠাকই আসিল, কিন্তু হঠাৎ আরেকখান গাড়ি হান্দায় পড়ছে। এখন বুঝতেছি না কোনটা শুদ্ধ কোনটা আর একটা কেডাই জানি। দুটোকেই ফলো করো তোমরা? করতাছি স্যার, আমগো সামনে 2টা গাড়ি ফুল স্পিডে যাইতেছে। যেদিকে যাচ্ছে তোমরাও যাও। শুদ্ধর গাড়ি কখন, কোথায় যাচ্ছে সব আপডেট জানাবে আমাকে। যে স্যার। সায়নকেও ফলো করতে বলেছিলাম, লোক লাগিয়েছো তুমি? হ স্যার, চাপ নিয়েন না, এরা 2 ভাই আমগো নজরবন্দি। চাপ এমনি এমনি নিচ্ছি না। যার কাজ করছো তার নাম মনে রেখ। সে কাউকে তার কাজে লাগানোর আগে সেই ব্যক্তির কলিজা নিজের কাজে জিম্মি রাখে, যাতে বেইমানি করলেই কেটে টুকরো পুকো করতে পারে। আর সেই ব্যক্তি অন্য কেউ না, ইয়াসির খান। মনে আছে স্যার। গুড। আবারও বলছি, শুদ্ধ চট্টগ্রামের রাস্তা ধরলে সাথে সাথে ইনফর্ম করবে। ওকে দক্ষিণের চা বাগানের আশেপাশের আসতে দেওয়া যাবে না। যে স্যার। এই কথা বলে ছেলেটি কল কেটে তাকালো সামনের গাড়ি দুটোর দিকে। হ্যাঁ, সমান তালে এখনো ছুটে চলেছে গাড়ি দুটো। তারাও কোনো দিকে আর না তাকিয়ে ছুটলো পিছু পিছু। হঠাৎ গাড়ি দুটো দুদিকের পথ ধরলো। এবার ছেলেগুলো গাভড়ে গেল, কারণ তারা কেউ জানে না কোনটা শুদ্ধর গাড়ি আছে। জানলে গুলিয়ে ফেলেছে, একই রঙের গাড়ি নাম্বার হওয়ায়। জানে না বিধায় কোন গাড়ির পেছনে ছুটবে বুঝে উঠতে পারলো না। তারা উপায় না পেয়ে পুনরায় ইয়াসিরের নাম্বারে কল দিল, কিন্তু কেউ কল রিসিভ করলো না। কয়েকবার কল দিতে দিতে কলটা বেজে বেজে কেটে গেল। অতঃপর নিজেরা আলোচনা করে ডান দিকের পথ ধরা গাড়িটার পেছনে গেল, কিন্তু নজর পড়লো না দেখে গাড়ির স্পিড বাড়িয়ে সামনে এগুতেই দেখে গাড়ি দুটো ঠিক পূর্বের মতো পাশাপাশি দাঁড়িয়ে আছে। এবার তাদের মাথা এলোমেলো হয়ে যাওয়ার অবস্থা। মানে কি এসবের? 2 রাস্তায় গিয়েও আবার একসাথে হলো কিভাবে? চৌধুরীর পুত্ররা মাইন্ড গেম খেলছে, বুঝতে বাকি রইল না তাদের। চলন্ত গাড়িতে বসেই অকথ্য ভাষায় গালি দিতে দিতে ছুটতে লাগলো গাড়ির দুটোর পেছনে। এদিকে 3টে গাড়ি যখন শাঁ শাঁ করে চলে গেল, শুদ্ধ তখন ধীরে ধীরে বেরিয়ে এলো রাস্তার পাশে ঘুটঘুটে অন্ধকারে ভরা জঙ্গল থেকে। রাস্তায় উঠে তাকালো ডানে বামে, আশেপাশে কারো চিহ্ন নেই, নির্জন চারিপাশ। সে 1 পা 2 পা করে এগুতেই ঠিক তার সামনে এসে ব্রেক কষল সাদা রঙের 4 চাকার একটি গাড়ি। সেকেন্ডের মধ্যে খুলে গেল গাড়ির অপর পাশের দরজা। শুদ্ধ আর কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে বসতেই গাড়িটা বিপরীত পথ ধরে ছুটতে শুরু করলো। গাড়ির ড্রাইভিং সিটে বসা অর্ক একবার তাকালো শুদ্ধের মুখের দিকে। শুদ্ধ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। তাকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরকার হালচাল। সে মাঝে মধ্যে ভেবে পায় না একটা ছেলে এতটা অনুগতিহীন কিভাবে হতে পারে। সেও তো ছেলে, কিন্তু মাঝে মধ্যে সেও হাল ছেড়ে দেয়। সৌভাগ্য গুণে কটা বন্ধু পেয়েছে, কষ্ট পেলেই ভেতরকার হাহাকার উগরে দেয় তাদের সামনে। অথচ শুদ্ধ এমনই, তার পরিবর্তন নেই। স্বভাব আগে যেমন ছিল এখনও একই রকম। আচ্ছা, শুদ্ধ কখনো কি তার স্বভাবের বাইরে বের হতে পারবে না? কখনো কি ভালো লাগা মন্দ লাগা মুখ ফুটে কাউকে বলতে পারবে না? শীতল নিখোঁজ। এখন কি শুদ্ধর উচিত না পাগলের মতো করা, অথবা একটু কাঁদা? চুপি চুপি তো কাঁদতে পারে, কিন্তু কাঁদছে না। কাঁদছে নাকি কাঁদতে পারছে না সে? এই না পারাটা কি তার জীবনের ব্যর্থতা নয়? বন্ধুর মনের অবস্থা বুঝেও মনে হলো এখন কথা বলা উচিত। কথা বললে কিংবা মনোযোগ সরালে মানুষ বিপদের মাঝেও সমাধান দ্রুত খুঁজতে পারে। এজন্য সে বলল, জিপিএস অন দেখাচ্ছে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ একবার তাকিয়ে থমথমে মুখে ছোট্ট করে জবাব দিল, কোথায় দেখাচ্ছে? চট্টগ্রামের চা বাগানের আশেপাশে। শীতল কি জানে ওর রিংয়ে জিপিএস সিস্টেম করা? না। তুই দিয়েছিস রিংটা, এজন্য তোর ব্যাঙাছি আঙুল থেকেই খুলবে না। মিলিয়ে নিস, রিং না খুললে খুঁজে পেতেও সময় লাগবে না। শুদ্ধ আর কোনো কথার জবাব দিল না। সেটা গা এলিয়ে দিয়ে তাকিয়ে রইল আকাশ পানে। আকাশের বুকে তারা আছে, চাঁদ আছে। আকাশের কত গর্ব, কত সুখী, তাই না? তার তো চাঁদও নেই, তারাও নেই। সে আছে যে আপাতত নিখোঁজ। আচ্ছা, শীতল কি তাকে ডাকছে, খুঁজছে?
আগে ভয় পেলে তো কেঁদে কেটে একাকার করতো, এখনো কি খুব ভয় পাচ্ছে? রাতে ভূত টুটের ভয় দেখালে আদুরে বিড়াল ছানার মতো ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকিয়ে গা ঘেঁষে দাঁড়াতো। যদিও এখন সাহসটা বেড়েছে, এখন ভয় দেখালে সোজা তার বুকে এসে হামলা করে। বুকে মুখ লুকিয়ে উল্টো করে তাকিয়ে বলে, ভূত টুত আবার কি? ভূত নির্ভূত থাকলে আবারও একটা বিশুদ্ধ পুরুষ আছে। আর খাবো খাবো লুক নিয়ে তাকাবেন না, ভয় পাচ্ছি না মোটেও। আর আমরা না লুকোচুরি প্রেম করছি। প্রেম করলে গফকে কেউ মারে, বকে, শুধু শুধু এত ধমকায়? জানেন তো শুদ্ধ ভাই, আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেরসিক প্রেমিক। এ কথাটা অবশ্য মানে, কারণ সে অন্যান্য দায়িত্বের বোঝা নিখুঁতভাবে পালন করলেও কখনো বোধহয় প্রেমিক হতে পারবে না। কারণ প্রেমিক হতে গেলে সময় অসময় গফের প্রশংসা করতে হয়, ভালোবাসি বলতে হয় একাধিকবার, অন্যায় হলেও ন্যায় বলে গফের মন রক্ষা করতে হয়। এসব তার ধারা হবে না। সবচেয়ে বড় কথা, সে কখনো কারো মন রক্ষা করে চলতে পারবে না। মনে মনে এ কথা চেপে রেখে মুখে অন্য কথার বুড়ি আমড়াতে পারবে না। এসব না ভিড়ে অন্য সব করতে পারবে। এই যেমন শুধু তার ব্যাঙগাচির চিরসঙ্গী হতে পারবে, অঘোষিতভাবে তার বুক জমিন তার নামে খোদাই করতে পারবে, বুকে কোলে আগলে রাখতে পারবে। ঠিকঠাকভাবে লুকোচুরি প্রেম করতে না পারলেও সবার সামনে ব্যবহার দিয়ে বোঝাতে পারবে কে কার কি হয়। ঢাকঢোল পিটিয়ে সে আয়োজন করে ভালোবাসা প্রকাশ করতে না পারলেও আড়ালে গিয়ে শখের নারীর ঠিক কপালে আদর রেখে দিতে পারবে। খুব করে পারবে শাসন করে পরে তার টুকরো টুকরো আবদার মেটাতে। বিরক্তির সাথে মাঝে মাঝে চোখের জল, চুড়ি, আলতা কিনে এনে দিতে পারবে। এগুলোতে হবে না? এগুলো কি ভালোবাসার অংশ না? তার ব্যাঙগাচি কি এসবে খুশি হয়ে সুখী থাকতে পারবে না? সুখী হতে আর কি কি লাগে? টাকা? টাকা দিয়ে এক মুঠো সুখ, ভালোবাসা, বিশ্বাস কেনা যায়? গেলে কোন বাজারে পাওয়া যায়? প্রয়োজনে ব্যাঙগাচির জন্য সেই বাজারে সুখ কিনতে যাবে। যত টাকা লাগে লাগুক, অসীম সুখ এনে ব্যাঙগাচির পায়ে অর্পণ করে বলবে, চল ব্যাঙগাচি, ভালো টাকা ভাগাভাগি করি। আমার সবটুকু সুখ তোর, আর তোর সবটুকু দুঃখ আমার। এই সুখে ভাসবি, আর আমি বুকে দুঃখ নিয়েও তোর হাসিতে তাল মেলাবো। তোর সঙ্গে সঙ্গী হব, বিনিময়ে আমার থাকিস, আর তোর মনে একটুখানি ঠাঁই দিস। আচ্ছা, এসব কি আদৌ বলতে পারবে? সময় কি সেই সুযোগ দেবে? এসব ভাবতে ভাবতেই শুদ্ধর মনে হলো বুকের ভেতরে চিনচিনে ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে। উফ, অসহনীয়, অবর্ণনীয় এই ব্যথা। সময় যেন কাটছে না। সে কখন পৌঁছাবে সেখানে? কখন দেখবে সুস্থ অবস্থায় তার ব্যাঙগাচিকে? সে সুস্থ থাকবে তো? খারাপ কিছু ঘটনার আগে সে সেখানে পৌঁছাতে পারবে তো? তার বোকা ফুলটাকে কলঙ্কের কলিমা থেকে মুক্ত করতে পারবে তো? যদিও না পারে, সময় যে এখন উল্টো পথে হাঁটছে, বারবার কি ভাগ্য তার সঙ্গে দেবে? কয়েক মিনিটের মধ্যে তাদের গাড়ি থেকে কয়েক হাত দূরে ফাঁকা স্থানে একটা প্রাইভেট জেট এসে থামলো। জেটে হাসান বসা। এটা হাসানেরও আপন চাচাতো জেট, যখন প্রয়োজন হয় কাজে লাগায়। আর এখন বন্ধুর বিপদে এগিয়ে আসবে না তা কি হয় নাকি? হাসান শুদ্ধকে দ্রুত আসতে বললে শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্ক তাকে জড়িয়ে ধরলো। হাসি মুখে কাজ চাপড়ে দিতে ইশারা করলো শুদ্ধ, আর দাঁড়ালো না, বীরের মতো হেঁটে জেটে উঠে বসলো। জেটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ঘুরে উঠতে লাগলো আকাশপথে। অর্ক সেদিকে তাকিয়ে মনে মনে বলল, শুদ্ধ ভাই আমার, তোকে আমি বিজয়ের বেশে দেখে অভ্যস্ত। এবারও প্রাপ্তি নিয়ে হাসি মুখে ফিরে আসিস ভাই। ইয়া আল্লাহ, আমার কলিজার বন্ধু সহায় হইও। অবুঝ মেয়েটাকে সম্মান নিয়ে ফেরা তৌফিক দান করো। এ কথা বলে জেট চোখের আড়াল হতেই সেও গাড়িতে উঠে রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। সেখানে তার কিছু কাজ আছে। ছোট মা, আর চুপ করে দেখো না, এবার অন্তত মুখ খোলো। তোমাকে এত এত কথা শুনতে দেখতে পারছি না আমি। অনেক তো হলো, এবার সত্যিটা বলো সবাইকে। এ কথা বলে সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে আবারও বলল, বাবা আমার ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহনাফ। শুধু ড্রয়িং রুমে না, আমাদের 3 বোনের ওয়াশরুমেও ক্যামেরা লাগানো, এবং 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 3 বোনের গোসলের ভিডিও আহনাফের কাছে আছে। এ কথা বলে শখ লজ্জায় মুখ ঢেকে শব্দ করে কেঁদেই ফেলল। উপস্থিতি সকলে তখনও হতবাক চোখে তাকিয়ে আছে শখের দিকে। এক কথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে। স্তব্ধ হলো সবাই। মেয়ের কথা শুনে বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারলেন না। বলা বাহুল্য, বলার মতো ভাষা খুঁজে পেলেন না।
কিছুক্ষণ পর সিতারা সিমেনের উদ্দেশ্যে বলল, ভিডিও নিয়ে আহানাফ তোকে হুমকি দিয়েছে, এই জন্য বাড়ি ছেড়েছিস তাহলে? বড় বোন প্রচণ্ড রেগে শাসন করলে ছোট বোনরা যেমন মাথা নত করে রাখে, ঠিক তেমনভাবে সিমিনও মাথা নত করে আছে সিতারার সামনে। সিতারার প্রশ্নে উনি উত্তর দিতে পারল না, কেবল না সূচক মাথা নাড়ল। ওনাকে না বলতে দেখে সিতারার রাগ বাড়ল। উনি ঠান্ডা মাথায় আবার বললেন,